আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অ্যাডভোকেট এলিনা খান, আপনার কাছে একটু মন্তব্য। এই যে প্রধান উপদেষ্টা ভোট দিয়েছেন, তিনি ভোট দিয়ে বলেছেন যে আমাদের দুঃস্বপ্নের অবসান হলো, নতুন স্বপ্নের শুরু। এই যে নতুন স্বপ্নের শুরু, এবং তিনি শেষে তার বক্তব্য শেষে খুশি হয়ে ঈদ মোবারক বলেছেন সবাইকে। এটা আসলে ঈদ মোবারকের মতোই, ঈদ মানে তো খুশি, তো মোবারক মানে তো শুভেচ্ছা। তো সেই হিসাবে উনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওনার দীর্ঘদিনের একটা যে চিন্তা ভাবনা, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো সেটার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ উনি সেটা প্রতিশ্রুতি রক্ষা করেছেন এই পর্যন্ত। কিন্তু ওই যে ঈদ মোবারকের সাথে সাথে আমরা আবারও বলছি যে ঈদটার জন্য আর কাল পর্যন্ত যেন সন্ধ্যা পর্যন্ত আমরা যেন দেখতে পাই, ঘরে ঘরে সেটা যেন থাকে। আমি একটা ইসিকে একটা ধন্যবাদ দিতে চাই এবার। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যতবার ভোট দেখেছি ততবার ছোটবেলা থেকে দেখেছি বড় দড়ি দড়ি যে সব পোস্টারগুলো লাগানোর ফলে রাস্তাঘাট চিনতে পারি না, বুঝতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। হেরে গেলে তো সে তো নেই না, জিতলেও সেও নেয় না। তো এই যে এবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে নগরীতে পরিণত হয়নি, সমস্ত বাংলাদেশে দেখলাম যে একটা সুন্দরভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় তারা রেখেছে। এই জন্য আমি ইসিকে ধন্যবাদ দিই যে এটা একটা সিস্টেমটা চালু করলো এবং ভবিষ্যৎ যেন এই সিস্টেমটা থেকে যায়। তবে এটার সাথে আমার চোখে আবার পড়েছে গ্রামের মধ্যে, একদম গ্রামের মধ্যে দুই গ্রুপে আবার একটু দড়ি দিয়ে দুই একটা পোস্টার যে টাঙানি তা না, যেহেতু দুজনেই টাঙেছে, কেউ আর কেউ কোনো কমপ্লেন করে নাই এটা। আর গ্রামের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা যেটা করে থাকে, ওই যে হ্যান্ডবিল যেগুলো থাকে সেগুলোকে আবার দড়ির সাথে লাগাই দিয়েছে। তো ভালো লেগেছে, কতগুলো জায়গায় একটু ভোট ভাব না থাকলে আবার কেমন যেন লাগে, সেরকম একটু ভালো লেগেছে। আমি প্রধান উপদেষ্টার এই ঈদ মোবারকের সাথে আমিও মনে করি সামনের রোজা, তারপরে আমাদের ঈদ, তো এই যে নতুন স্বপ্নের নতুন স্বপ্ন দিয়ে মানুষের একটা শুরু হয়, তারপরে সেটাকে বাস্তবায়ন করাটা খুব কঠিন থাকে। স্বপ্ন তো আমরা অনেকে অনেক কিছু অনেকভাবে দেখি, কিন্তু বাস্তবায়নটা ভীষণ কঠিন একটা। প্রশ্নটা এভাবে রাখতে চাই, জুলাইয়ের পরে আমরাও অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক স্বপ্নই কিন্তু আমাদের কেমন যেন একটু ধোঁয়াশা না, পূরণই হয়নি। যেমন ধরেন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব বলে, কিন্তু দুর্নীতি প্রচুর হয়েছে। আপনি যদি একটা হিসাবের তালিকা আমরা দেখতে পাই উপদেষ্টা মণ্ডলীদের, কিন্তু আমরা জানি নামে আমি জানি না সত্যি মিথ্যা কি আছে, অভিযোগ আছে। এই যে অভিযোগটা কেন থাকবে, তাদের সম্বন্ধে অভিযোগ থাকার কথা না। আমরা এটাও দেখেছি যে যারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু একসময় আন্দোলনের মাঠে ছিল, অনেকেই সে আন্দোলনের মাঠে যখন ছিল, কিন্তু তারা কি হয়েছে, বাংলাদেশ ঢাকা কেন্দ্রিক উপদেষ্টা হয়েছে। তারা তখনই আমি দেখি না যে তারা সারা বাংলাদেশের চষে মানুষের কাছাকাছি গিয়েছে, অথচ তাদের বক্তব্য, তাদের লেখা, তাদের পড়া আমরা দেখেছি এমনভাবে লেখে যে আমি যদি এটা হতাম তো ওটা করে ফেলতাম, আর আমি যদি এটা করতাম তাহলে পৃথিবীর সব কিছু সুন্দর হয়ে যেত। সেটা হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের স্বপ্ন পূরণ হয়নি। আর আমরা যাদেরকে নেতা মেনেছিলাম, তারা নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা ভেবেছিলাম, সেই যোগ্যতা তারা পূরণ করতে পারেনি। সুতরাং আমি মনে করি যে স্বপ্ন সবসময় বাস্তবায়িত হয় তা না, তবে প্রধান উপদেষ্টার স্বপ্নের কিছুটা বাস্তবায়ন হয়েছে, যে উনি একটা ইলেকশন দিয়েছেন, আর ইসি সেই ইলেকশনটা ট্রেনটা আগায় নিয়ে যাচ্ছে, আমরা জানি গন্তব্যস্থলে পৌঁছাবে। আর গণতান্ত্রিক ধারাবাহিকতাটা শুরু যেটা হয়েছে, এই শুরুটা প্র্যাকটিসটা অন্তত শুরু হলো। এই প্র্যাকটিসটা রাখার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের, এটা কিন্তু উপদেষ্টা বা কারণ না, এটার প্র্যাকটিসটা করবেই রাজনীতিবিদরা। কারণ যে গণতন্ত্র নিয়ে এত সোচ্চার, এত সংগ্রাম, এত খুন, গুম এবং হত্যা, এবং একই সঙ্গে রক্তাক্ত ছোট ছোট শিশুরা রক্তাক্ত হয়েছে, তার বাবা মারা কষ্ট পাচ্ছে জীবনে, তাদের ভিতরে এক ধরনের যে বেদনা, সেখান থেকে যে গণতন্ত্রের পথটা আমরা কেটে রাস্তাতে উঠালাম, সেটা অন্তত যেন সেই আর্তনাদ যেন না হয়, এটাই হচ্ছে বড়। আমরা সেই প্রত্যাশা রাখি। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, গুলশানে ভোট দিয়ে তারেক রহমান বলছেন বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছে, যেটা কাম্য নয়, তবে দিন শেষে মানুষের ভোটে বিএনপি জয়ী হবে বলে প্রত্যাশা তার। এদিকে জামাতা আমির কিন্তু সকালবেলা ভোট দিয়ে বলেছেন যে ছোট ছোট কিছু অভিযোগ এলে তিনি মেনে নেবেন, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না, জামাত আমির বলছেন। আর নাহিদ ইসলাম বলেছেন যে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে। এই যে এক এক দলের এক এক মন্তব্য, এবং এই মন্তব্যগুলোকে আপনি দিন শেষে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে? আচ্ছা, তিনজন নেতার মন্তব্য আপনি বলেছেন, এর আগে প্রধান উপদেষ্টার মন্তব্যটার কথাও বলেছেন। প্রধান উপদেষ্টা আসলে একটা আত্মতুষ্টি নিতে পারেন, গ্রহণ করতে পারেন, কেননা
এই 12 তারিখে নির্বাচনটা যে তিনি লন্ডনে দেখা করে আসার পরে যে বলছেন, তিনি কিন্তু এই ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে কোনোভাবে কিন্তু আর সরেন নাই। তার উপদেষ্টা পরিষদের মধ্যেও কিন্তু আমরা নানা রকমের বক্তব্য শুনেছিলাম যেগুলো মানুষকে সংশয় করে দিত। তো তিনি একটা ধন্যবাদ তিনি পেতে পারেন যে তিনি এই কাজটি করেছেন এবং নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করে যেটা বলেছেন যে একটা হ্যাঁ এটা নিয়ে এলেন। এবং আমার ধারণা যে হয়তো প্রধান উপদেষ্টা হিসাবে তার ঈদের শুভেচ্ছা জানানো এটা, সেই জন্য আগামও তিনি নির্বাচনিত এবং আগামও সেটা জানিয়েছেন। আর যে তিনজন মানে দলের তিন প্রধানের যে বক্তব্য বলেছেন, সেখানে দেখেন আপনি তারেক রহমানের বক্তব্যটার মধ্যে তিনি একটা জিনিস বলেছেন, সেটা হলো যে আমরা গতকাল থেকেই তো আপনারা বেশ কিছু নিয়মের কথা বলেছি। একজন জামাতের আমিরের এই নির্বাচনের প্রাক্কালে 74 লক্ষ টাকা, এবং তিনি যখন বিমানবন্দরে যখন তাকে যখন আটক করা হলো, তখন কিন্তু তার কাছে কত টাকা আছে তিনি সেটাই বলতে পারছিলেন না। এইগুলো কিন্তু মানুষের মনের মধ্যে একটা সংশয়, এবং সারা দেশে কালকে আমরা কিন্তু এই ধরনের ঘটনা, অসংখ্য ঘটনা আমরা দেখেছি। এবং মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এইগুলো মানুষের সামনে নিয়ে এসেছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে এসেছেন। কোথাও কোথাও মানে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের সাথে একটা বিশেষ দলের, মানে আমরা যে দলটার কথা বললাম সেই দলের বৈঠক, এইগুলো থেকেও মানুষ কিন্তু করেছে। তো তারপরেও তারেক রহমান সাহেব হয়তো এই বিষয়গুলোর প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন, যে তার একটা আশাবাদের কথা তিনি বলেছেন। তিনি কিন্তু অন্য কোনো হুমকি, অন্য কোনো ইয়ার কথা বলেন, একটা আশাবাদের কথা তিনি বলেছেন যে মানুষের মানে সমর্থনে তিনি বিএনপি বিজয়ী হবে। অন্যদিকে জামাতের আমিরের যে বক্তব্য, সেখানে কিন্তু একটা হুমকি আছে। সেই হুমকিটা হলো যে ছোট ছোট অভিযোগ হইলে মেনে নিব, কিন্তু বড় কিছু হইলে আমরা ছাড় দিব না। এটা কিন্তু একটা আগাম হুমকি এই ওনারা দিয়ে রাখলেন। এবং এলিনা আপা, এবং আমরা যেটা বলছিলাম যে কেবলমাত্র নির্বাচনটা সুষ্ঠু হয়ে ভোটটা গণনা হয়ে যাওয়া এটা শেষ না, এরপরে আমার পক্ষে যদি না যায় তাহলে ভিন্ন অবস্থান নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা, কিন্তু ভোটের ফলাফল মেনে না নেওয়ার এই রাজনীতি তো আমাদের দীর্ঘদিনের আছে। কিন্তু আমি মনে করি না যে এইবার যারাই হোক না কেন এই ধরনের বক্তব্য দিয়ে খুব বেশি মানে মানুষকে মানে প্রভাবিত করতে পারবেন বলে আমার মনে হয় না। দেখেন এইখানে বলেছেন, আর মানে নাহিদ ইসলাম তিনি বলেছেন এটাও এক ধরনের, যেহেতু ভোট চলছে, নেতাকর্মীদেরকে একটা উজ্জীবিত করার জন্য এই ধরনের বক্তব্য তারা দিতেই পারেন। দিন শেষে আসলে নির্ধারণ করবে জনগণ। আমরা আমাদের কথা বলতে পারি, আশাবাদ ব্যক্ত করতে পারি, আমি যে দলকে সমর্থন করি সেই দলের কথা বলতে পারি, কিন্তু ভোট গোপন, এবং এই গোপন ভোটে মানুষ নির্ধারণ করবে যে আগামী দিনের কি হবে। আরেকটা জিনিস আমি খুব আশাবাদী এই কারণেই যে যেহেতু আমাদের একেবারে প্রায় 43% ভোটার যারা বলতে গেলে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, তারা কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই তারা তাদের আগামী দিনের প্রতিনিধি নির্ধারণ করবেন, এটা আমি মনে করি আর কি। জি, অ্যাডভোকেট এলিনা খান, আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আপনিও যেহেতু পর্যবেক্ষণ করেন দীর্ঘদিন ধরে নির্বাচন, এবার পর্যবেক্ষকদের নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল নির্বাচনের আগে, এবং আপনি নিজেও আলোচনায় বলছিলেন যে এবার অনেক নাম সর্বস্ব পর্যবেক্ষক সংস্থাকে কিন্তু আমরা দেখেছি। একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ, সংবাদের পর তাদের পর্যবেক্ষণ বাতিল হতে দেখেছি। এই জায়গাটিতে ইলেকশন কমিশনকে আরও সতর্ক থাকার প্রয়োজন ছিল কিনা, বা সামনেও আরও সতর্ক থাকা দরকার কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণে যে আমাদের যারা অ্যাডভোকেট এলিনা খান, একটু লাইভ থেকে একজন সহকর্মীর কাছ থেকে একটু মাঠের পরিস্থিতি দেখে এসে আবার আপনার কাছে এই মন্তব্য। অ্যাডভোকেট এলিনা খান, বলছিলাম যে নাম সর্বস্ব পর্যবেক্ষক সংস্থার যে অভিযোগগুলো এবার এসছে, এবং আগামী দিনে এই বিষয়ে আরও সতর্কতা, কারণ আমরা জানি জাতীয় সংসদ নির্বাচনের পরে আরও বেশ কিছু নির্বাচন থাকবে, স্থানীয় সরকার নির্বাচন আছে, এই জায়গাগুলোতে পর্যবেক্ষক সংস্থাদের ব্যাপারে আরও সতর্ক থাকা। আমি একটা কথা বলতে চাই যে দীর্ঘদিনের যাদের অভিজ্ঞতা আছে, বা আমরা যারা দীর্ঘদিন করছি, যেমন আমি কিন্তু অ্যাপ্লাই করিনি নির্বাচন কমিশনে। কেন? আমি দেখেছি যে অনেকগুলো অ্যাপ্লিকেশন করছে যাদের কোনো অভিজ্ঞতা নেই, সেই দলে আমি ভিড়তে চাইনি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মনে করেছি যে আমরা যেহেতু মানে এনজিওর রেজিস্টার্ড আছে, আমাদের নিজস্ব ট্রাস্টি বোর্ডের রেজিস্টার্ড, আমার সব কিছু আছে আমার। তারপরে আমি করেছি আমাদের মতো করে, যে জনবল আছে যেভাবে আমরা আগে থেকে করি সেভাবে তারা করছে। যেমন ধরেন এখন চট্টগ্রামে মহানগরে আমাদের অ্যাডভোকেট জিয়া হাসান হাবিব নাম করা লয়ার, এবং সে অলরেডি টিম নিয়ে সে মুভ করছে এবং চট্টগ্রামের বিষয়টা দেখছে। কুমিল্লাতে আমাদের লয়ার আছে, সে ওখানে বসে দেখছে এবং সে আমাদের রিপোর্ট করছে। বিভিন্ন জায়গায় মানে পাবনা ইয়েতে সব জায়গায় কিন্তু এরকম আমাদের কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা এভাবে লোকবল থাকা সত্ত্বেও আমরা কিন্তু অ্যাপ্লাই করিনি, কারণ আমাদের মতো পর্যবেক্ষণ তৈরি করে আমরা নির্বাচন কমিশন কেন, আমরা
দিতে চাই রিটার্নিং অফিসার, এবং আমরা মিডিয়াকে দিতে চাই, ঠিক আছে, এবং তারই একটা কপি আমরা হয়তো নির্বাচন কমিশনকে পাঠাবো। কিন্তু আমার কথা হলো যে নাম সর্বস্ব দেওয়ার আগে তারা যে এত হাজার তাদের কর্মী বাহিনী আছে, তাদের রেস্টার্ট কি, তারা কতদিন ধরে এই কাজগুলো করছে, তার ব্যাকগ্রাউন্ড হয়তো বড় করে লেখে, ঠিক আছে, কিন্তু কোন কোন নির্বাচনে কোন কোন ইতিহাস তারা কি রিপোর্ট করেছে বা কতদূর কি হচ্ছে সেই জিনিসগুলো জেনে নির্বাচন কমিশনের দরকার ছিল এটা তাদের এনলিস্ট করা। এই যে পরে বিভিন্ন পত্রিকালারা সাংবাদিকরা খোঁজ নেবে, তারপর সেই খোঁজের প্রেক্ষিতে পত্রিকা আসবে, তারপর ওনারা এটা বাতিল করবে, এটা ঠিক না। কেননা এই লোকটা যদি কোনো পত্রিকা এই দল মানে সংগঠন যদি কোনো কারণে যদি একটা নির্বাচন এলাকা সম্বন্ধে কথা বলতো যেখানে এই ঘটনা ঘটেছে বা এই ঘটনা ঘটে নাই, তাহলে কিন্তু তার প্রভাবটা কিন্তু পড়বে কিন্তু এই নির্বাচনের উপরে, কারণ এটা সে কিন্তু অলরেডি নির্বাচন কমিশন দ্বারা পর্যবেক্ষক হিসাবে সে কিন্তু লিস্টেড। তো সুতরাং এই জায়গাতে সতর্কতার সাথে এটার ব্যবহার করা উচিত, এবং আমার মনে হয় যে এত হাজার দরকার নেই, কিছু ভালো যারা কাজ করে থাকে ইলেকশন সম্বন্ধে যাদের ধারণা আছে, মানসম্পন্ন ন্যূনতম মানসম্পন্ন, এবং তাদের একটা ইন্টারভিউ তাদেরকে কল করা উচিত যে কী কী বিষয়ের উপর তারা কাজ করছে, কতগুলো জিনিস তারা জানে, এই বিষয়গুলোর একটা ছোটোখাটো একটা ব্যবস্থা গ্রহণ করলে পরে আমার মনে হয় যে একটা মানসম্মত একটা পর্যবেক্ষণ দলও হবে এবং একসঙ্গে পর্যবেক্ষণ দলের কাছ থেকে রিপোর্টও পাবে, যেটা আন্তর্জাতিকভাবে তারা চ্যালেঞ্জ করতে পারে যে না আমার এই পর্যবেক্ষক বলেছে যে এখানে এটা ঘটেছে, ধরেন কারণ আন্তর্জাতিকভাবে কিন্তু অলরেডি মিডিয়ার এখানে অবস্থান করছে, আন্তর্জাতিকভাবে একটা প্রতিনিধি দল অবস্থান করছে, সেই দলগুলোর সাথে তো আপনাকে কথা বলতে হবে। অ্যান্ড পর্যবেক্ষক এক দল একটা কথা বললো, ওনারা একটা বললেন, আপনি কিভাবে তখন আপনি ফাইট করবেন? তাহলে যে এই জিনিসটা করছে তার কাছে সেই রিপোর্টটা থাকতে হবে, সে প্রমাণ থাকতে হবে, এবং সে যেন ওটা নিয়ে ফাইট করতে পারে। এই ধরনের শক্তিশালী একটা পর্যবেক্ষক দল দরকার আপনার নির্বাচন কমিশনের, মানে ভবিষ্যতের যে ধরেন যে সমস্ত নির্বাচন হবে, এখন তো পরপর নির্বাচন হবে, উপজেলা হবে, মেয়র পদ প্রার্থী হবে, অন্যান্য জায়গা হবে, সব জায়গা হবে, সেই জায়গা থেকে আরও মানে সূক্ষ্মভাবে এবং গুরুত্বপূর্ণ সহকারে সে সমস্ত দল মানে সংগঠনকে তাদের জন্য ইনভেস্ট করে সামনের দিনের জন্য সতর্ক থাকা উচিত। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, এই যে আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছিলাম তার প্রত্যাশা ছিল এবার ভোটে 55%-এরও বেশি ভোট পড়বে, রেকর্ড ভোটার উপস্থিতির প্রত্যাশা ছিল, ভোটের 4 ঘন্টা পেরোলো, কি মনে হচ্ছে প্রত্যাশিত ভোটার উপস্থিতি? দেখুন, ইলেকশন কমিশনের পক্ষ থেকেও কিন্তু পরে বলা হয়েছে এই সংখ্যাটা আরও একটু বেশি হতে পারে, এবং আসলে আমরা এই ধরনের বক্তব্যগুলো ইলেকশন কমিশনের কাছ থেকে প্রেডিকশন বলেন যাই বলেন তাদের তো একটা প্রস্তুতি, ওদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, কারণ পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ের মানে যথাযথ লোক বলে আমরা মনে করি না। তারপরেও আপনি দেখেছেন যে গত 10 তারিখ থেকে যে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার যে মানুষের যে স্রোত এবং সেইখানে যাওয়ার জন্য মানুষের যে কষ্টকর একটা কসরত আমরা দেখলাম এবং গেলেন, এবং এই যাওয়াটা 4 দিন ছুটি পেয়েছে, এটা অনেকেই উপভোগ করবে, ঈদের ছুটি, এবং ঈদের জন্য বাংলাদেশের মানুষের এই রাস্তাঘাটে যাওয়ার জন্য যে ধরনের ঘটনা আমরা দেখি, যে পরিবহন সংকট ইত্যাদি সব কিছুই কিন্তু হয়েছে, ট্রেনের উপরে মাথা, তো এই মানুষগুলো গিয়েছেন, এরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন। যদি এটা ভোটাধিকার প্রয়োগ করা হয় তাহলে আমরা মনে করছি যে দিন শেষে হয়তো যে প্রত্যাশিত মাত্রার কথা বলা হয়েছে সেটি হবে। আপনি আওয়ামী লীগ এইবার ভোটের মাঠে নেই, আওয়ামী লীগের তো একটা সাপোর্টার আছে, তবে সব সাপোর্টারদের মধ্যে সবাই যে ভোটদানে বিরত থাকবে তাও কিন্তু না, কিছু কিছু তো তারা ভোট। একটু যুক্ত করে আপনার সাথে যখন কথা বলছি তখনই বিবিসিটা ব্রাউজ করছিলাম, বিবিসিও বলছে যে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি সামগ্রিক কম, বিশেষ করে গোপালগঞ্জে একেবারেই কম, এবং সেটি খুবই স্বাভাবিক। আপনি দেখেন যে এই নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগের লোকজন যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করায় এবং নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ হয়, সেই জন্য আমাদের যে পতিত প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু তার দলের নেতাকর্মীদেরকে নানাভাবে বার্তা দিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ক্যাম্পেইন চালাচ্ছেন, বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটা মানে তাদের অব্যাহত আছে। তো ফলে এরকম একটা হয়, আপনি যদি একটা সুষ্ঠু এবং জেনুইন ভোটের মধ্য দিয়ে 50-60% ভোট যদি বাংলাদেশে পড়ে, তাহলে কিন্তু এইটা ভোটটা আমাদের কাছে নেহায়েতেই বাংলাদেশের, আমরা যদি করেছি আগে অনেক বেশি ভোট দেখানো হয়েছে, কিন্তু প্রকৃত ভোটের চিত্র কি ছিল আমরা সকলেই এগুলো জানি। তো বিশেষ করে শেষ 3টি নির্বাচন তো কতটা বিতর্কিত ছিল। তো আমরা এই অবস্থায় যেটা মনে করছি যে ভোটার যে টার্ন আউট, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দিনের শেষ মুহূর্ত পর্যন্ত। সকালবেলাতেই আমরা ঢাকা যেগুলো আপনাদের গণমাধ্যমে যে অনেক জায়গায় লম্বা লাইন আছে, লম্বা লাইন আছে, এবং আমি
যতদূর গ্রাম অঞ্চলে নিয়েছি 10টা 11টার মধ্যে আমাদের কিছু লাইন ছিল, মানে ভালোই ছিল, এখন একটু আছে। আমাদের গ্রামের মানুষ যখন কাজ টাজ করে তারা আবার সেকেন্ড হাফে একটা ভোটের হবে। তবে ফলে আমরা মনে করছি যে একটা প্রত্যাশিত মাত্রায় বা ইলেকশন কমিশন বা অন্যরা যে প্রিডিকশনটা করেছে সেই মাত্রায় দিন শেষে সেই ভোটটা হবে। আমাদের এটা আমার ধারণা আর কি। যে আমরাও সেই প্রত্যাশা রাখি দিন শেষে একটি ভালো ভোটার উপস্থিত হবে।